গঠনে সক্রিয় অবদান রাখুন, কেউ দূরে দাঁড়িয়ে খেলা দেখবেন না, প্রবাসীদের প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপে সিইসি। ডাকসু নির্বাচনে যত ভোট পড়েছে তার সাথে স্বাক্ষর করা ভোটের সংখ্যায় কোনো গরমিল নেই, ঢাবি ভিসি। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। শিক্ষার্থীরা বাংলাদেশে পুনর্জন্ম ঘটিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশ গঠনে সবার ভূমিকা থাকতে হবে। অন্যদিকে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জামায়াতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে এম্পায়ারিং গ্লোবাল বাংলাদেশি শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপি প্রতিনিধিরা। যে স্বপ্ন দেখতে হবে, প্রফেসর ইউনূস যে স্বপ্ন দেখেছেন, যে দেখছেন, এই স্বপ্নগুলোকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তার সেটা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমাদের যেটা দরকার, সবচেয়ে বেশি যেটা দরকার, যেটা পলিটিক্যাল কমিটমেন্ট, আমাদের মধ্যে সেই আস্থা দৃঢ়তা থাকতে হবে। আমরা সাস্টেইনেবল ডেমোক্রেসির ব্যাপারে ওয়াদাবদ্ধ। নাম্বার 3, একটি ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি। এই পার্টিসিপেটরি অর্থ আওয়ামী লীগ সহ নহে। প্রধান উপদেষ্টা বলেন, নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়ে শিক্ষার্থীরা বাংলাদেশে শুধু ফ্যাসিবাদের পতনই ঘটায়নি, সেই সাথে জন্ম দিয়েছে নতুন বাংলাদেশেরও। ছাত্ররা তাদের রক্ত দিয়ে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সেটা শুধু একটি রাজনৈতিক সরকার পরিবর্তনের বিষয় ছিল না, এটা দেশের একটা পুনর্জন্মের বিষয়। আপনারা যেরকম গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, তারাও তাদের জন্য, তাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ। তারা যদি মনে করে তাই তো আমরা মাধ্যমে কাজকর্ম করবো, তার আস্তে আস্তে দেখবে যে রাস্তা খুলে যাচ্ছে। মানুষ যেটা চায় সে রাস্তা বন্ধ করে রাখা যায় না। স্রোতের মতো জিনিস, পানি নিজের মাঠতেও রাখা যায়, মানুষের আশঙ্কাকেও আটকে রাখা যায়। দেশ ও জাতি পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, ভৌগোলিক অর্থনীতির পাশাপাশি আঞ্চলিক অর্থনীতির ওপরও জোর দিতে হবে। জাতীয় স্বার্থে সবাইকে থাকতে হবে ঐক্যবদ্ধ। এই পরিবর্তন ছাত্ররা যা করলো, সেই শক্তি আমাদেরকে দিয়েছে, এই শক্তিটা যেন হারিয়ে না যায়, সেই জন্য আজকে আমরা সবাই মিলে জাতিসংঘে এসেছি। এই কথা সবার সামনে বলা যে এই জাতিসংঘে এসে আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি, একসঙ্গে এসেছি, সবাই জানিয়ে দিচ্ছি এই ব্যাপারে আমরা জাতির সাথে আমরা একমত। আজও যে আমরা গলা হারিয়ে বুক ফুলিয়ে বলি আমাদের অর্থনীতি মজবুত হয়েছে, সেটার একমাত্র কারণ হলো রেমিটেন্স। এখন থেকে আমি বলছি যে বাংলাদেশ বলতে তোমরা সমুদ্র সহ বাংলাদেশ দেখাবা, যে জানো এটা তো অসম্ভব সম্ভব। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য টেকসই ও স্বল্পমূল্যের আবাসন গড়তে জাতিসংঘের হ্যাবিটেট সংস্থাকে বাংলাদেশে তাদের উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান ডক্টর ইউনূস। এর নির্বাহী পরিচালক আনা ক্লাউদিয়া রোজবাখের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নির্বাচনী সংলাপের প্রথম দিনে তিনি একথা বলেন। সিইসি বলেন, নির্বাচন ব্যবস্থার সঙ্গে জড়িত প্রায় 10 লাখ ভোটার যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করা হবে। সকালে নির্বাচন কমিশনের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের বৈঠকে একথা বলেন তিনি। সিইসি আরও বলেন, অনেক বন্দী হাজতে আছেন, তাদেরও ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া সরকারি কর্মকর্তারা যারা দেশে বিভিন্ন জায়গায় দায়িত্বে থাকেন তাদেরও ভোটের ব্যবস্থা করা হবে। এই সময় সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, আগামী নির্বাচন দেশের জন্য হবে টার্নিং পয়েন্ট। সে নির্বাচনের ওপর নির্ভর করবে বাংলাদেশ কোন দিকে যাবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে অনেক কাজ আমরা সম্পন্ন করেছি।
সবচেয়ে বড় কাজ যেটা করেছে সেটা হচ্ছে যে এটা ভোটার তালিকা হালনাগাদ করা, বাড়ি বাড়ি গিয়ে। আমরা আরপিও সংশোধন, কন্ডাক্ট রুলস সংশোধন থেকে আরম্ভ করে 9টা আইন আমরা সংশোধনের কাজ করেছি। আমাদের প্রকিউরমেন্টের বিষয়টি এগিয়ে গেছে। মোটামুটি এই নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। মানুষের একটা কালেকটিভ গুডনেস আছে বা গুড সেন্স আছে, তারা বুঝতে পারে দেখলে যে কোন জায়গাটা পেশাগতভাবে সঠিক হয়েছে, কোন জায়গাটা হয়নি। তো কাজে এই পেশাগত জায়গাটাতে আপনাদের আমি বলবো যে একেবারে সোজা লাইন সিরাতুল মুস্তাকিম ধরে হাঁটতে হবে, এবং সেটা যদি করেন ইনশাল্লাহ আপনারা একটা ভালো নির্বাচন এবং কনসিকুয়েন্সিয়াল নির্বাচন উপহার দিতে পারবেন বলে আমি মনে করছি। নির্বাচন কমিশনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূর, বৈঠক এখন কোন পর্যায়ে আছে আর কি তথ্য আছে আপনার কাছে? রায়কা, নির্বাচন কমিশন সুশীল সমাজের প্রতিনিধি যারা এসেছিলেন তাদের সঙ্গে যে সংলাপ করছেন সেটি সকালের মতো যে সংলাপটি হয়েছে সেটি শেষ হয়েছে। তারা সবাই বের হয়ে চলে গেছেন এবং বিকেলে অন্য আরও যারা রয়েছেন সুশীল সমাজ এবং শিক্ষাবিদদের সঙ্গে বিকেলে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্যদের সঙ্গে বসবার কথা রয়েছে এবং সে আলোচনাটি করবেন। প্রধান নির্বাচন কমিশনার আলোচনার শুরুতেই বলেছেন যে এইবার এই নির্বাচনকে ঘিরে সংলাপ শুরুতে কিছুটা দেরি হয়েছে, কিন্তু তবে তিনি বলছেন যে যেহেতু ঐকমত্য কমিশন সহ সংবিধান সংস্কার কমিশন সহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সহ বিভিন্ন দিক থেকে নির্বাচন নিয়ে কাজ হয়েছে, সংস্কারের বিভিন্ন কাজ হয়েছে, সেই হিসেবে এই সংলাপ দেরি হওয়াতেও কোনো অসুবিধে হবে না। তারা মোটামুটি যে অল্প কিছু গ্যাপ রয়েছে সেগুলো যারা বিভিন্ন ধরনের জায়গায় কাজ করেন, গবেষণা করেন, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করবেন। তিনি যেটিতে জোর দেওয়ার চেষ্টা করেছেন সেটি হচ্ছে, তিনি বলেছেন যে আনুষ্ঠানিকতা নির্ভর শুধু দেখানোর জন্য, লোক দেখানোর জন্য কোনো ধরনের সংলাপ এবার তারা করবেন না। প্রকৃত পক্ষে সত্যিকার অর্থে কাজ করবার জন্য বিশিষ্টজনদের বা যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের যে পরামর্শ, সেই পরামর্শগুলো তারা আমলে নেবেন এবং কাজ করবেন, এমনটি তিনি যারা সুশীল সমাজের প্রতিনিধি এসেছিলেন তাদেরকে জানিয়েছেন। সুশীল সমাজের প্রতিনিধিদের পক্ষ থেকে মোটা দাগে যে এই বিষয়ে সবচেয়ে বেশি উদ্বেগ জানানো হয়েছে সেটি হচ্ছে আগামী নির্বাচনটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে কিনা, এবং নিরপেক্ষ হবার জন্য নির্বাচন কমিশনকে কতটুকু স্বাধীন এবং মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে হবে সেই বিষয়ে তারা আসলে বেশি জোর দিয়েছেন। এবং তারা প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারকে স্পষ্ট করে বলেছেন যে তারা যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে বাংলাদেশের যেই গণতান্ত্রিক উত্তরণের পথ সেটি আরও বেশি খাদের কিনারায় পড়ে যেতে পারে এবং বাংলাদেশ আলটিমেট আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তারা প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারদেরকে জানিয়েছেন। জানছিলাম নির্বাচন কমিশনের খবর। জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি শফিল আলম মাহমুদের নেতৃত্বাধীন 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দিয়েছেন মামলা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। এছাড়া প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনার বিরুদ্ধে লেখক, গবেষক, রাজনীতিবিদ বদরুদ্দিন ওমরের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। এ পর্যন্ত 53 জন সাক্ষী জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়েছে। তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে রায় ঘোষণার জন্য প্রস্তুত হবে। এদিকে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনাল 2-এ চলছে 8ম দিনের সাক্ষ্য গ্রহণ। জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ চলছে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, ট্রাইব্যুনালের সর্বশেষ খবর কি? কে সাক্ষ্য দিচ্ছেন আজ? রায়কা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার মামলায় আজকে 54তম সাক্ষী এবং এই মামলার যে তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন তিনি সাক্ষ্য দিচ্ছেন এবং সাক্ষ্যের শুরুতে তিনি 17টি ভিডিও ক্লিপ সেখানে প্রদর্শন করে দেখাচ্ছেন।
দেখাচ্ছেন। তো সেখানে যেটা হয়েছে যে কিভাবে জুলাই আগস্ট আন্দোলনে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের উপর গুলি বর্ষণ করেছিল, কিভাবে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল, সেই সব চিত্র তিনি দেখিয়েছেন 17টি ক্লিপের মাধ্যমে। আগামীকাল আরও 7টি ক্লিপ দেখাবেন। এখন বিরতি চলছে, 2:45 আবার ট্রাইব্যুনাল বসবে, তখন তিনি তদন্ত কর্মকর্তা তার মৌখিক জবানবন্দি দিবেন। এবং সেখানে তিনি যেটা বলেছেন যে জুলাই হত্যাকাণ্ডে চানখারপুলে হত্যা, সাভারের আশুলিয়া হত্যা, যাত্রাবাড়িতে হত্যা কিভাবে সংঘটিত হয়েছিল, এবং একটি 13 মিনিটের ভিডিও ক্লিপ 14 মিনিটের, যেটা 400 ভিডিও কম্পাইল করে একটা ভিডিও করা হয়েছে 14 মিনিটের। সেখানে 5ই আগস্ট যাত্রাবাড়িতে যে নৃশংস হত্যাযজ্ঞ হয়েছিল সেখানে 19 জন হতাহত হয়েছিল সেই চিত্র দেখিয়েছেন। এবং সেখানে যে আবার সর্বশেষ আবার পুলিশের থানায়ও যে আবার আগুন ধরা হয়েছিল, সেখানে কয়েকজন পুলিশ সদস্য নিহত হয়েছে, সেটাও কিন্তু সেই ভিডিও চিত্র দেখানো হয়েছে। অর্থাৎ এখানে দেখানো হচ্ছে প্রত্যেকটি ঘটনার পিছনে যে ভিডিও চিত্রটি ছিল সেটার মাধ্যমে প্রমাণ করা হয়েছে যে শুধু সাক্ষ্য প্রমাণই নয়, ভিডিও চিত্র এবং তথ্যচিত্রের মাধ্যমে সেটা প্রমাণ করার চেষ্টা করছেন। আর এই মামলায় অন্য একটি মামলায় আজকে ট্রাইব্যুনালে এসেছিলেন জেডাই খান পান্না, হাসানুল হক কিনুর আইনজীবী। তিনি এসে যে অভিযোগ করে গেছেন, তিনি বলছেন যে সার্বিক দেশের প্রেক্ষাপটের কথা বলেছেন, যে আইন আদালত সব কিছুই আসলে সঠিকভাবে চলছেন না, ওনার ভাষায় তিনি বলছেন। তবে ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বলছেন যে ট্রাইব্যুনালের বিচার কাজ সব নিয়মকানুন মেনে চলছে এবং আগামীকাল এই শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এবং জেরার মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ হবে। তারপর যুক্তিতর্কের মাধ্যমে এই মামলার বিচারিক প্রক্রিয়া শেষে রায়ের জন্য দিন ধার্য হবে। রায়েকা, জানছিলাম ট্রাইব্যুনালের খবর। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনা জরুরি বলে মন্তব্য করেছেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। বর্তমান সরকার তথ্য অধিকার আইনে দৃষ্টান্ত স্থাপনে ব্যর্থ হয়েছে জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সরকারি তথ্য জনগণের তথ্য, যা তাদের জানার অধিকার আছে। তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা দ্রুত তথ্য অধিকার কমিশনকে কার্যকর করার দাবি জানান। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আইনগতভাবে বাধ্যবাধকতা থাকলেও সরকার তথ্য অধিকার আইন বাস্তবায়ন করছে না। তথ্য জনগণের অধিকার উল্লেখ করে তিনি বলেন, গোপনীয়তার সংস্কৃতি পরিবর্তন জরুরি। অন্যদিকে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, তথ্য অধিকার কমিশন এখন মৃত। পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের বাদ দিয়ে নতুন কমিশন গঠনের দাবি জানান তিনি। তথ্য প্রদানের মাধ্যমে জনগণ প্রার্থীদের সম্পর্কে জেনে সঠিক প্রতিনিধি বাছাই করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ডাকসু নির্বাচনে ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানোর কথা ভেন্ডর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়নি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কাছে জানতে চাইলে ভেন্ডর লিখিতভাবে ভুল স্বীকার করেছে বলেও জানান উপাচার্য। আজ সংবাদ সম্মেলনে ডক্টর নিয়াজ আরও বলেন, ডাকসু নির্বাচনে যে ভোট পড়েছে তার সাথে স্বাক্ষর করা ভোটের সংখ্যায় কোনো ভুল নেই। তিনি জানান, 5 ধাপে সুরক্ষা স্তর পাড়ি দিয়ে প্রস্তুত করা হয়েছে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার। তাই যেখানেই ছাপানো হোক ব্যালট পেপার বেহাত হবার সুযোগ নেই। ডাকসু নির্বাচনে মোট 29,821টি ভোট পড়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়া সিসিটিভি ফুটেজ ও ভোটারদের স্বাক্ষরিত তালিকা দেখতে চাইলে প্রার্থীদের যথাযথ প্রক্রিয়ায় আবেদন করতে হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কোড আরোপ করা, কোডের সাথে মেশিনের কম্প্যাটিবিলিটি দেখা, তারপরে সেটিকে মেশিন রিডেবল করা, প্রিটেস্ট করার পরে সিলগালাকৃত খামে সেগুলো সিগনেচার করে বুঝে নেওয়ার পরে এটি ব্যবহারযোগ্য হবে। অতএব এখানে কেউ পকেটে নিয়ে কেন্দ্রে যাওয়া বা এটি ব্যবহার করার কোনো সুযোগই নেই। সুরক্ষা পর্বটি যে স্টেপগুলো সেটি নীলক্ষেতের দোকানে সম্ভব নয়, সেটি মূল অফিসে নিয়ে যেয়েই করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অব্যবস্থাপনা ও অনিয়ম নিয়ে দুদকে অভিযোগ জমা দিয়েছেন সুপ্রিম কোর্টে 3 আইনজীবী। আগামী 15 দিনের মধ্যে অনুসন্ধান করে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আবেদন করেন আইনজীবীরা। দেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে অব্যবস্থাপনা আর নিরাপত্তার শঙ্কা জানিয়ে সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA। তারা জানায়, তড়িঘড়ি করে ফুয়েল লোডিংয়ে গেলে হুমকি আছে দেশের নিরাপত্তায়। গত 10 থেকে 27 আগস্ট সংস্থাটির প্রতিনিধি দল প্রকল্প পরিদর্শন শেষে দেয়া গোপন প্রতিবেদনে এমন শঙ্কার কথা জানায়।
জানায়। তারা 17 দফা পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে গত 17 সেপ্টেম্বর প্রতিবেদন প্রচার করে এনটিভি। তারই প্রেক্ষিতে দুদককে অনুসন্ধানের আহ্বান জানালেন আইনজীবীরা। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল পর্ব। মণ্ডপে মণ্ডপে চলছে মন্ত্রপাঠ আর দেবীর আরাধনা। বিস্তারিত HM মেহেদী হাসানের রিপোর্টে। বেলতলায় দেবী দুর্গাকে আমন্ত্রণ আর অধিবাস আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো মহাষষ্ঠী পূজা। প্রধান পুরোহিতের মন্ত্রপাঠে ঢাকেশ্বরী মন্দিরে শুরু হওয়া এ পূজায় অংশ নেন মূলত নারীরা। সন্তানের কল্যাণ কামনায় প্রার্থনা করেন তারা। অঞ্জলি দিলাম, এখন প্রসাদ দিবে। আমাদের জগৎ মাতার কাছে প্রার্থনা করলাম যেন আমাদের সবার সন্তান, উনি তার সন্তান হিসাবে আমাদের মঙ্গল দান করেন, আমাদের মনে সাহস দেন, আমাদের শক্তি দেন। আজকের দিন চাওয়া হচ্ছে শুরুটা যেমন সুন্দর, শেষটাও যেন অনেক সুন্দর হয়, দেশের যেন ভালো হয়, আমরা খারাপ কিছু যেন দেশ থেকে বিদায় নেয়। প্রতি বছর এই দিনটা আমাদের জন্য অনেক আনন্দ নিয়ে আসে। এবছরও আশা করছি যে আমাদের শেষ পর্যন্ত এরকম আনন্দেই কাটবে। এবার দেবী মর্তে আসবেন হাতিতে চড়ে, যা সমৃদ্ধির প্রতীক, আর ফিরবেন পালকিতে, যা অকল্যাণ আর মহামারীর প্রতীক। অশুভর বিনাশে তাই এবার করা হচ্ছে বিশেষ আচার। হাতিতে তিনি আগমন করেছেন। হাতিতে আগমন করলে সমস্ত বিশ্বে শস্য পূর্ণ হয়ে যায়। এবার তিনি পালকিতে যাচ্ছেন, অর্থাৎ পালকিতে গেলে মহামারী আকারে লোক মারা যায়, এটা রয়েছে। কিন্তু আমরা যেহেতু তার কাছে শুভ কামনা করছি, তাই এরকম যেন কোনো মরক বা কোনো মৃত্যু আমাদের ঘরে প্রবেশ না করে। এবছর ঢাকা মহানগরে 259টি সহ সারা দেশে 33,355টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। সবচেয়ে ভালো মানের 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,890 টাকা কমিয়ে 1,92,969 টাকা নির্ধারণ করা হচ্ছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। আজ রবিবার থেকে নতুন এই দর কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 1,84,198 টাকা ও 18 ক্যারেটে 1,57,884 টাকা আর সনাতন পদ্ধতির স্বর্ণ ভরি প্রতি 1,31,045 টাকা বিক্রি হবে। গতকাল অর্থাৎ শনিবার পর্যন্ত 22 ক্যারেট প্রতি ভরি স্বর্ণ 1,94,859 টাকা, 21 ক্যারেটে 1,86,000 টাকায় বিক্রি হচ্ছে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। দেশ গঠনে সক্রিয় অবদান রাখুন, কেউ দূরে দাঁড়িয়ে খেলা দেখবেন না, প্রবাসীদের প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপে সিইসি। ডাকসু নির্বাচনে যত ভোট পড়েছে তার সাথে স্বাক্ষর করা ভোটের সংখ্যায় কোনো গরমিল নেই, ঢাবি ডিসি। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশে খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।